আমরা আজ থেকে শুরু করব পদার্থবিদ্যা সেমিস্টার 2 এর ক্লাস। পদার্থবিদ্যা সেমিস্টার 2 এর প্রথম অধ্যায় নিউটনিয়ান মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি নিউটন একজন মহান বিজ্ঞানী। তিনি শুধু মহান বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন সেই সময়কার শ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে অন্যতম। আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের কথা সবারই জানা, যে তিনি একদিন আপেল গাছের নিচে বসেছিলেন, হঠাৎ করে একটা আপেল তার সামনে এসে পড়ে। সেখান থেকেই তার চিন্তাভাবনা শুরু হয়ে যায়, কেন এই আপেলটা উপর থেকে নিচে পড়ে গেল, মাটির নিচ থেকে কেন উপরের দিকে গেল না। তাছাড়া আমাদের এই মহাবিশ্বের মধ্যে আরও তো অন্যান্য বস্তুগুলো আছে, চাঁদ আছে, সূর্য আছে, এগুলো কেন মাটির উপরে পড়ে যাচ্ছে না। তো আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি যে শুধুমাত্র এই আপেল পড়া থেকেই কি নিউটন তার মহাকর্ষ সূত্র গতিসূত্রগুলো আবিষ্কার করেছিলেন? এরকম না। নিউটন বহু গবেষণা পরীক্ষা নিরীক্ষা করার পরে এবং তখনকার দিনের যে দার্শনিকগুলো ছিল তাদের লেখাগুলো পড়ে বহু কষ্টের পরে তার এই সূত্রগুলো আবিষ্কার করতে পেরেছিলেন। তাহলে অল্প করে আমরা জেনে নেব যে মহান বিজ্ঞানী নিউটনের বায়োগ্রাফি সম্পর্কে। এটা একটা ইত্তেফাক আমরা মনে করতে পারি যে বছর মহান বিজ্ঞানী গ্যালিলিও মৃত্যুবরণ করেন সেই বছরই জন্ম হয় পৃথিবীর বুকে বিজ্ঞানের নতুন ধারাকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য স্যার আইজাক নিউটনের। তিনি মাত্র 7 মাস বয়সেই মায়ের গর্ভে তিনি শুধুমাত্র 7 মাস বয়সেই পৃথিবীতে অবতরণ করেছিলেন। তিনি যে সময় জন্মগ্রহণ করেন সেই সময় তার ওজন ছিল খুবই কম, এমনকি তার পিতামাতা, তার বাবা তো মারা গেছেন, তার মা ভাবতেন যে এই শিশু হয়তো পরবর্তীকালে বেঁচে থাকতে পারবে না। কিন্তু প্রকৃতির যে খেলা, অর্থাৎ আমাদের প্রকৃতির যে রহস্য, সেখানে অন্য কিছুই লেখা ছিল। এই ছোট্ট শিশুটির হাত ধরেই আমরা পদার্থবিদ্যার নিত্য নতুন তথ্য জানতে পেরেছি। তারপরে নিউটন তার বাল্যকালে পড়াশোনা সমাপ্ত করে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য ইংল্যান্ডের কেমব্রিজ এর ট্রিনিটি কলেজে ভর্তি হন। এই প্লেগ রোগের কারণে 2 বছর কলেজ বন্ধ দেওয়া হয়, কিন্তু নিউটন বাড়ি ফিরে এসেও তার যে পড়াশোনা সেটাকে বন্ধ রাখেননি। হঠাৎই এই গল্পটাই আমাদের জানা আছে যে হঠাৎ তিনি একদিন আপেল গাছের নিচে বসেছিলেন এবং একটা আপেল তার সামনে এসে পড়ে। তিনি সেই আপেল পড়াটা থেকে চিন্তাভাবনা শুরু করে দিলেন যে আপেলটা কেন মাটির নিচে এসে পড়ল। কিন্তু ওখান থেকেই যে তিনি সব কিছু আবিষ্কার করে ফেললেন তা না, তিনি বহু দার্শনিকদের দেওয়া তথ্য, তখনকার মহান যে সায়েন্টিস্ট রবার্ট হুক, তারপরে কোপার্নিকাস, গ্যালিলিও, এদের দেওয়া তথ্যগুলোকে গবেষণা করে তার সেই সূত্রগুলো আবিষ্কার করতে পেরেছিলেন। তিনি 3টা গতিসূত্র ও মহাকর্ষ সূত্র যদিও ওই সময় আবিষ্কার করেছিলেন, কিন্তু সেগুলো পাবলিশ হয় পরবর্তীকালে 1687 সালে তার যে গ্রন্থ প্রিন্সিপিয়া গ্রন্থে। আমরা নিউটনের গতিসূত্র অধ্যায়টি আগেই পড়েছি। আজকে আমরা যেটা পড়ছি নিউটনিয়ান মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। তাহলে নিউটন তার এই মহাকর্ষ সূত্রের মধ্যে আমরা কি জানতে পারবো? তাহলে এবার আমরা চলে যাচ্ছি ক্লাসের মধ্যে। প্রথম যে কোশ্চিনের উত্তরটা আমরা এই নিউটনের মহাকর্ষ সূত্র অধ্যায় থেকে জানতে পারবো সেটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে, ছোট হোক বড় হোক যেরকমই হোক, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে কি পরিমাণ আকর্ষণ বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে আমরা 1 নম্বর দেখে নেব নিউটন তার মহাকর্ষ সূত্রের মধ্যে কি বলেছেন। মহাকর্ষ সূত্র, তাহলে আমরা দেখলাম যে যদি দুটো বস্তুকণা মহাবিশ্বের মধ্যে যাদের ভর m1, একটা অপরটাকে ধরলাম m2, যাদের
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর এরকম দুটো বস্তু যদি পরস্পর থেকে আর দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল প্রযুক্ত হবে সেই সংক্রান্ত সূত্রে নিউটন কী বলেছেন মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু কণার মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতি এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। অর্থাৎ এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল F সমানুপাতি m1 m2, আবার F সমানুপাতি 1/r²। তাহলে এটাকে একসঙ্গে করে দিলে হয় F সমানুপাতি m1 m2/r²। এই সমানুপাতি চিহ্ন তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট নিতে হয়, সেই কনস্ট্যান্ট হলো g m1 m2/r²। এই g কে আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। স্মল জিটা অবিকর্ষজ ত্বরণ, এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, ক্যাপিটাল জি সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, তাহলে এই সূত্রের বিবৃতিটা কী ছিল? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতি এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। ওকে, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রের বিবৃতি এবং তার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমরা কমপ্লিট করলাম। এরপরে নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা আমরা প্রতিষ্ঠা করব। নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। তাহলে কোশ্চেন নম্বর 2 কী হবে? নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। তাহলে এই পার্টটা মুছে দিলাম। কোনো একটা ত্রিমাত্রিক অবস্থানে এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ, ত্রিমাত্রিক অবস্থানে দুটো বস্তুকণা m1 ও m2 অবস্থিত। মূলবিন্দু থেকে তাদের যে দূরত্ব, m1 বস্তুর দূরত্ব হলো r1 এবং m2 বস্তুর দূরত্ব হলো r2। এবং এই যে m1 থেকে m2 সেই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ভেক্টর রূপটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যে ছবিটা করলাম সেটাকে একবার কথায় লিখে দিই। কোনো ত্রিমাত্রিক অবস্থানে m1 ও m2 বস্তুর অবস্থান ভেক্টর r1 ও r2, এই দুটো ভেক্টর, তাই আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিব। এরপরে তাহলে m1 থেকে m2 এর দূরত্ব অথবা m2 থেকে m1 এর ডিস্টেন্স কত হবে? যদি আমরা m1 থেকে m2 দূরত্বটা মাপি তাও যে মানটা পাওয়া যাবে, কেউ যদি m2 থেকে m1 দূরত্ব পরিমাপ করে সেই একই মান পাওয়া যাবে। এবার m1 থেকে m2 পরিমাপ করছি না m2 থেকে m1 পরিমাপ করছি, সেই জন্য আমরা এটাকে আলাদাভাবে বোঝানোর জন্য কি লিখব যে m1 এর সাপেক্ষে m2 এর দূরত্ব
এটাকে কিভাবে লিখব, আর যার সাপেক্ষে সেটাকে পড়ে লিখব, হ্যাঁ, R21। তাহলে এই R21 ভেক্টরটা কী হবে, R2 মাইনাস R1। M1 এর সাপেক্ষে M2 এর দূরত্ব হচ্ছে R21, এটাকে আমরা লিখলাম। যার সাপেক্ষে বলবো সেটাকে পড়ে লিখব, R21 ইজিক্যাল টু R2 মাইনাস R1। এরপরে যদি উল্টোটা লিখি, M2 এর সাপেক্ষে M1 এর দূরত্ব, তাহলে এটাকে লিখব আমরা R12। তাহলে এটা হবে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তো এইভাবে লিখে দেওয়াতে আমরা বুঝতে পারবো যে আমরা M1 থেকে M2 পর্যন্ত দূরত্বটা পরিমাপ করছি না M2 থেকে M1 পর্যন্ত দূরত্বটা পরিমাপ করছি। আমাদের এই মহাকর্ষ সূত্রটা বলটা বের করার জন্য কি দরকার, দুটো বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। সূত্রটার মধ্যে এইটুকুই লেখা ছিল যে মহাকর্ষ যে বল সেটা ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ভরটা আমাদের ধরা হয়ে গেছে, দূরত্বটা আমরা বের করে নিলাম, তারপরে নিউটন যা বলেছেন সেই অনুযায়ী সূত্রটা প্রতিষ্ঠা করে দেব। তাহলে এইবার আমরা লিখব M1 এর সাপেক্ষে M2 এর উপর প্রযুক্ত বল F, আর যার সাপেক্ষে সেটাকে কথায় লিখি, পড়ে লিখি। তাহলে এটাকে লিখবো আমরা F21 ইজিক্যাল টু, এবার কি বলা হয়েছে সেই সূত্রের মধ্যে, G, দুটো বস্তুর ভর M1 M2 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব আমরা করছি কোথা থেকে, M1 থেকে M2। তাহলে এটাকে লিখবো আমরা R21 মড এর স্কোয়ার। এবং এইবার যেহেতু আমরা ভেক্টর রূপটা নিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেদিকে অবস্থান ভেক্টরটা থাকবে সেই দিক বরাবর এবার ইউনিট ভেক্টরটা লিখতে হবে। এবার ইউনিট ভেক্টরটাকে কিভাবে লিখব, R21 মাথায় ক্যাপ। যদি ভেক্টর তীর চিহ্ন থাকে এটার অর্থ হচ্ছে ওই প্রদত্ত ভেক্টরটাকে বোঝাবে, যদি ক্যাপ লিখি তাহলে বোঝাবে এটা শুধুমাত্র যেই দিক বরাবর কাজ করছে সেই ডাইরেকশনটা। হ্যাঁ, যেমন আমাদের এখানে আই ক্যাপ ছিল, আই ক্যাপ কী বোঝাতো, আই ক্যাপ বোঝাতো যে কোনো একটা মান শুধুমাত্র এক্স ডাইরেকশন বরাবরই কাজ করতে পারে, এর কোনো রকম চেঞ্জ হবে না, দিক পরিবর্তন করতে পারে না। তাহলে যখন আমরা R21 লিখলাম তাহলে এই দিক বরাবর যে বলটা কাজ করবে সেটার ডাইরেকশন কখনো চেঞ্জ করা যাবে না, এই বলটা সবসময় এই দিক বরাবরই কাজ করবে। তাহলে এইটা গেল আমাদের R21 ভেক্টর, R21 ইউনিট ভেক্টর। ঠিক আছে, এবার আমরা ভেক্টর অধ্যায়ে ইউনিট ভেক্টরকে কিভাবে ভেক্টর ও তার মান দ্বারা প্রতিস্থাপন করতে হয় সেটা শিখেছি। আমরা জানি একটা ইউনিট ভেক্টর যেটাকে বলেছিলাম এন ক্যাপ সমান সমান কী হয়, প্রদত্ত ভেক্টর বাই তার মান মডুলাস। ইউনিট ভেক্টর এন ক্যাপ ইজিক্যাল টু প্রদত্ত ভেক্টর বাই তার মান। তাহলে এটাও যদি একটা ইউনিট ভেক্টর হয় সেটাকেও আমরা ওই প্রদত্ত ভেক্টর বাই তার মান দিয়ে প্রতিস্থাপন করতে পারি, তাই না। ইউনিট ভেক্টরের যদি এটা ফর্মুলা হয় তাহলে আমাদের যে ইউনিট ভেক্টর R21 ক্যাপ এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে R21 ভেক্টর বাই তার মান R21 মডুলাস। ঠিক আছে, ইউনিট ভেক্টরের ফর্মুলা এটা, এন ক্যাপ ইজিক্যাল টু প্রদত্ত ভেক্টর বাই তার মান। তাহলে আমাদের যে এই ইউনিট ভেক্টর R21 সেটাকেও লিখতে পারি R21 ভেক্টর বাই R21 মডুলাস। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি এখানে পুট করে দিই তাহলে কি পাবো, এই জিনিসটা যদি এখানে পুট করে দিই তাহলে আমরা পাবো G M1 M2 G M1 M2 R21 তার স্কোয়ার R21 ভেক্টর বাই R21। আচ্ছা, এগুলোতে ভেক্টর চিহ্ন।
তাহলে আমাদের দেখো কি পাওয়া গেল, জি m1 m2 ভেক্টর r21, এখানে মডুলাস 21, এখানে মডুলাস 21। তাহলে এই জিনিসটা একই, সেটাকে আমরা কি করে দিতে পারি, সেটাকে করে দিতে পারি এরকম জি m1 m2 r21 ভেক্টর এর কিউব, আর এই দিকে থাকবে r21 ভেক্টরটা। তাহলে এখানে স্কোয়ার ছিল আর এখানে একটা 21, তাহলে হয়ে গেল দুটা আর একটা মিলে তিনটা। আচ্ছা, এবারে আমরা চলে যাব এইখানে, এই যে আমরা m1 এর সাপেক্ষে m2 দূরত্ব পরিমাপ করেছিলাম, সেটাকে বললাম r21 ভেক্টর। যদি m2 থেকে m1 দূরত্ব পরিমাপ করতাম তাহলে সেটাকে কি বলতাম, r12 ভেক্টর। কিন্তু তুমি যে দূরত্বটাই পরিমাপ করো না কেন, m1 থেকে m2 পরিমাপ করো কিংবা m2 থেকে m1 পরিমাপ করো, সেই দূরত্বটা কি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না, এটার মান একই থাকবে, শুধু ডাইরেকশনটা আলাদা। তাই আমরা বলতে পারি যে মড অফ r21, মানে শুধু মানটা যখন আমরা নেব এটা সমান সমান হবে মড অফ r12, এবং এই দুটো যেহেতু সমান তাই এদেরকে আমরা বলে দেব শুধুমাত্র একটা স্মল r। মানের দিক থেকে r21 হোক কিংবা r12 হোক, দুটারই ভ্যালু একটাই থাকবে, সেটাকে বলে দেব শুধুমাত্র r। এবার আমাদের সূত্রের মধ্যে একটা মাইনাসও দেওয়া আছে, কোনো সময় মাইনাস আমরা ইউজ করতে পারি, কোনো সময় নাও ইউজ করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে মাইনাসটা ইউজ হয় না। তো এই মাইনাসটা দেওয়ার কারণ কি, মাইনাসটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের m1 আর m2 এই যে দুটো বস্তু আছে তারা একে অপরকে আকর্ষণ করছে, মানে m1 বস্তুটাও m2 বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে, m2 বস্তুটাও m1 বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করবে। কিন্তু কোনো একটা পার্টিকুলার সময় আমাকে একটার সাপেক্ষে ভাবতে হবে। যদি m1 এর সাপেক্ষে ভাবি, হ্যাঁ, m1টা কি করবে, m2 বস্তুর উপর f পরিমাণ বল প্রয়োগ করবে, এই যে f বের হয়েছে সেই পরিমাণ বল প্রয়োগ করবে m1টা m2-র উপর। তাহলে এখান থেকে এর যে অবস্থান ভেক্টর তার ডাইরেকশনটা কোন দিকে, m1 এর সাপেক্ষে যখন আমরা বিবেচনা করছি এই দিকে, অবস্থান ভেক্টরের ডাইরেকশন এদিকে। এটা যেহেতু ভেক্টর বলেছি তার মানে একটাই ডাইরেকশন, কিন্তু বলটা কোন দিকে, m1টা কি করছে, m2কে আকর্ষণ করছে। এবার আকর্ষণ বলের ডাইরেকশন কোন দিকে হয়, বস্তুর দিকে। তাহলে m1 বস্তুটা এই m2 বস্তুটাকে কি করছে, বিকর্ষণ করছে। কি বিকর্ষণ করলে দূরে ঠেলতো, কিন্তু ও কি করছে, আকর্ষণ করছে, তার মানে এই দিকে টানছে। এবার আকর্ষণ বলের ডাইরেকশনটা কোন দিকে হলো, এইদিকে। অবস্থান ভেক্টরের ডাইরেকশনটা কোন দিকে ছিল, এইদিকে। আকর্ষণ বলটা কোন দিকে হলো, এইদিকে। সেই জন্য এই জায়গায় আমরা একটা মাইনাস ব্যবহার করতে পারি, এইটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, সব জায়গায় একটা আমাদের বইয়ের মধ্যে মাইনাস দেওয়া আছে, সাতটা বইয়ে মাইনাস নেই, তাই মাইনাসটা আমরা বসাতেও পারি নাও বসাতে পারি। আর বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে মাইনাসটা আমরা ব্যবহার করব না। ওকে, ওই মাইনাসটা ছিল যে অবস্থান ভেক্টরের ডাইরেকশন এবং আকর্ষণ বলের ডাইরেকশন একে অপরের বিপরীত, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আমরা বুঝে গেলাম। এইবার এই যে r21 আর বা পরবর্তীকালে যেটা করব r12, সেটাকে ট্রান্সফর্ম করে দেব। r21 এর ভ্যালু কত লিখলাম আমরা, শুধু r, তাহলে এটাকে শুধু r লিখে দেব। তাহলে এইটাকে আমরা আরেকটা লাইন লিখব, মাইনাস জি m1 m2 r3 r21। ওকে, তাহলে এইটা গেল একটা রূপ। এবার যদি আমরা m2 এর সাপেক্ষে m2 এর সাপেক্ষে m1 এর জন্য বল, m2 এর সাপেক্ষে m1 এর উপর মহাকর্ষ বল, হ্যাঁ, বের করি। তাহলে যেভাবে আমরা এটা করেছিলাম ঠিক সেইভাবে পরেরটা হবে। আমরা এটা করলাম কি, m1 এর সাপেক্ষে m2 সব কিছু আমরা করে নিলাম, দূরত্ব বের করেছি আগে, তারপরে বল বের করেছি। এবার যদি কেউ উল্টোটা করতে চায়, m2 এর সাপেক্ষে m1 এর উপর ওই কাজটা করতে চায়, তাহলে বলে দেব অনুরূপভাবে। হ্যাঁ, এটাকে কি বলে দেব, অনুরূপভাবে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, আগে দূরত্বটা বের করে নিলাম, তারপরে বলটা বের করে নিলাম। এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, কিন্তু এটা M1 এর সাপেক্ষে M2 এর উপর। যদি তুমি উল্টোটা করতে চাও M2 এর সাপেক্ষে M1 এর উপর, মানে M2টা M1 এর উপর, হ্যাঁ একই। তাহলে এইখানে মহাকর্ষ বল অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, F2, এটাকে বলবো F12, F12, এটাকে বলেছিলাম 21, এটাকে বলবো 12 মাইনাস G M1 M2 বাই R12 এর স্কোয়ার ইউনিট ভেক্টর R12 ক্যাপ। এটা দেখে দেখে এটা আমরা বসিয়ে দেবো, এটা আর তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। এটা ছিল যেটা R21, হ্যাঁ, M1 এর সাপেক্ষে M2 এর উপর, আর এটা কি M2 এর সাপেক্ষে M1 এর উপর। এইগুলো শুধু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কোনটা, এখানে 12, এখানে 12, এখানে 12। তাহলে এইটাকে করলে হয়ে যাবে মাইনাস জি M1 M2 R³ R12, ঠিক আছে। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। এরপরে এর একটা এক্সটেনশন রূপ আছে, সেটা হচ্ছে এই যে F21 এবং F12, যদি এদের মধ্যে সম্পর্কটা বের করতে চাই, F12কে F21কে F12 দিয়ে প্রতিস্থাপন করতে চাই, তাহলে আমাদের সামান্য চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে সেটা কীরকম, যদি আমরা এই জায়গাটায় দেখো, এখানে সূত্রটাতে আমরা কি পেলাম, এরকম পেলাম জি M1 M2 বাই R³, এখানে কি আছে R12, আর এই যে আগের সূত্রটা সেটাতে কি ছিল মাইনাস জি M1 M2 R³। তাহলে দেখো এই পার্টটা একই, দুটো সূত্রই, হ্যাঁ। এই পার্টটায় চেঞ্জ কোনটা আছে, এখানে আছে 12, এখানে আছে 21। তাহলে যদি এই 12কে 21 লিখে দিতে পারি, হ্যাঁ, 12কে 21 করতে পারি, তাহলে F12 আর F21 এর মধ্যে কী ধরনের সম্পর্ক সেটা বের করতে পারবো। অথবা তোমাদের এই ধরনের কোশ্চেন থাকতে পারে যে প্রমাণ করো নিউটনের মহাকর্ষ সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া সূত্রের প্রতিরূপ। তাহলে এটা যেহেতু দুটো বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, তাই এটাকে ক্রিয়া প্রতিক্রিয়া রূপেও দেখানো যায়। তাহলে এইটা আমরা চেঞ্জ করে দেব। আমরা দেখলাম যে F12 সমান সমান এটা, হ্যাঁ। তাহলে এই জায়গাটায় আমরা বসাই মাইনাস জি M1 M2 বাই R³। তাহলে R12 সমান সমান এটা, তাহলে এটাকে কি লিখবো, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, ঠিক আছে। শুধু এই যে R12 তার এক্সটেনশন রূপটা এখানে লিখে দিলাম। এরপরে এটা মাইনাস জি M1 M2 বাই R³, এখান থেকে যদি মাইনাস কমন নিই, হ্যাঁ, মাইনাস কমন নিই, তাহলে এটা কি হবে R2 মাইনাস R1, R2 মাইনাস R1, ঠিক আছে। R2 মাইনাস R1 যদি মাইনাসটা কমন নিই, তাহলে এই মাইনাস এবার সমান সমান আমরা আবার R2 মাইনাস R1, হ্যাঁ, আমরা দেখেছিলাম যে R21 সমান সমান কী ছিল, R21 সমান সমান R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, হ্যাঁ। তাহলে মাইনাস জি ক্যাপিটাল M1 M2 R³ এবার R21কে আমরা কি লিখতে পারি মাইনাস R21 ভেক্টর, হ্যাঁ, মাইনাস 21কে কি লিখবো, কোনটা এটা, হ্যাঁ, এটা এরকমই থাক, হ্যাঁ, চেঞ্জ করবো না। তাহলে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাই না। তাহলে দেখো এইবার আমাদের হচ্ছে কি চলে আসলো, এইটাকে মুছে দিলাম, তাহলে চলে আসলো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে হয়ে গেল কি প্লাস, বা প্লাসটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে জি
m1 m2 r³ r21 ভেক্টর। তাহলে এটা কার সমান সমান পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম r21 এর। হ্যাঁ, তাহলে দেখো r12 থেকে আমরা কোথায় চলে আসলাম? আর এটাতে f, হ্যাঁ, এটা সমান সমান কী লিখবো? f21। কিন্তু f21 এ কী ছিল? একটা মাইনাস ছিল, এটা মাইনাসটা, তাই এখানে একটা মাইনাস বসাতে হবে। ওকে, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে f12 সমান সমান মাইনাস f21। হ্যাঁ, এখান থেকে আমরা বলতে পারি নিউটনের মহাকর্ষ সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া বলের অনুরূপ। হ্যাঁ, একটাকে যদি ক্রিয়া বলি তাহলে একটাকে প্রতিক্রিয়া বলবো। f12 = f21। ধন্যবাদ। এই বলে আজকের ক্লাস আমি শেষ করছি। যদি ক্লাস ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমাদের